আজ আপনি শুনবেন শিশির লাহিড়ীর কাহিনী ফুলশয্যা, অনলি অন রেডিও মিলন 90.4 FM। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। এই গল্পে অভিনয় করেছেন রীতি, দীপক, কুন্তল, মৌ এবং সায়ন। নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে শিশির লাহিড়ীর কাহিনী ফুলশয্যা। সুধা জানে আমি মরে ভূত হয়ে আমার ঘরের ঘুলঘুলিতে বাসা বেঁধে আছি। সে অবশ্য আজকের কথা নয়, আজ থেকে 6 মাস আগের ব্যাপার। অফিস থেকে আসার সময় ভিড় বাসে ছুটে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। বাসের পেছনের চাকাটা আমার মাথাটাকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। পকেটে আই কার্ড না থাকলে লোকে বেওয়ারিশ লাশ বলে মর্গে চালান দিত, কিন্তু তা হয়নি। রাত 12টার সময় যখন থানার পুলিশ এসে সুধাকে খবর দিল, সুধা তখন কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল। আমি ঘুলঘুলি থেকে সুধাকে লক্ষ্য করছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম। আমার স্ত্রী শ্রীমতী সুধারানী দেবী যে আমাকে এতখানি ভালোবাসেন তাহা কে জানত। নইলে এই দেবমিত্তিরের ঘাড়ে কটা মাথা আছে যে মঞ্জু অধিকারীর খপ্পরে পড়ে ছুটে বাসে উঠতে যায়। সেদিন সকালেও অফিসে বের হওয়ার সময় সুধা মধুর মতো সম্ভাষণ করে দারুণ ঝাঁঝালো গলায় খেপে উঠেছিল। আজ সন্ধ্যের মধ্যে বাড়ি না ফিরলে তোমার একদিন কি আমার একদিন। ছুটি হয় সেই 5টায় আর বাড়ি ঢুকতে ঢুকতে 9টা বাজে। জানি না আবার সে হাড় হাবাতে টাইপিস্ট ছুরিটাই তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আজ এই সিনেমা, কাল ও রেস্টুরেন্ট, বাড়িতে বিয়ে করা বউ একলা এখানে ঘরে খাবি খাচ্ছে, আর উনি কিনা একটা উটমুখ মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জাও করে না। কি বেহায়া মানুষ রে বাবা। সুধাকে অবশ্য দোষ দেব না, কারণ সুধা মিথ্যে বলেনি, তবে বলার ভঙ্গিটা অনেক বেশি মাত্রায় হয়ে গিয়েছিল। আসলে মঞ্জুর চেহারায় একটা আকর্ষণী ঝলক আছে। ছুটির সময় মঞ্জু যখন তার মেকআপ করা চোখের পলক নাচিয়ে গালে টোল ফেলে ঠোঁটে হাসির ঝিলিক তুলে তার গলায় মিষ্টি সুর করে ডেকে উঠত, দেবুদা 1 মিনিট, তখন আমার মনের রাশ আলগা হয়ে যেত। সেই 1 মিনিটটা কোথা দিয়ে যে 2-3 ঘন্টা হয়ে যেত তা ভাবনার বিষয়। অবশ্য তার জন্য আমার কিছু মালকড়িও খসত, কিন্তু তার জন্য হু কেয়ার্স। সুধা ঠিকই আঁচ করেছিল এবং এটা ধরেও ফেলল। একদিন মাইনে তুলতে গেছি, যামিনীদা আমাকে চমকে দিয়ে বললেন, দেবমিত্তির, তোমার মাইনে তো তুমি তুলতে পারবে না। আমি খেপে গিয়ে বললাম, আমার মাইনে আমি তুলব না তো কি আপনি তুলবেন? জেনে রাখবেন যামিনীদা, আমি আসলি কায়েতকা বাচ্চা, শুধু ফোঁস করি না, দরকার হলে কামড়াইও। হ্যাঁ, তাহলে তুমি ঘরে গিয়ে তোমার মিসেসকেই কামড়াও হে। তিনি একটা আর্জি পেশ করেছেন, আমাদের সদাশয় ম্যানেজিং ডিরেক্টর সেটি পড়ে তোমার সংসারের সুখ শান্তি প্রেম বজায় রাখতে আমাকে হুকুম দিয়েছেন। তোমার মাইনে তুলতে গেলে শ্রীমতী সুধারানী মিত্তিরের উপস্থিতি একান্ত প্রার্থনীয়। সেদিন রাত্রে বাড়িতে তুলকালাম হয়ে গেল। ফাটাফাটিটা যা হোক শেষ অবধি হাতাহাতিতে গড়ালো না, এই যা স্বস্তি। দুজনেই কিছু না খেয়ে দিয়ে দুদিকের পাশবালিশ আঁকড়ে শুয়ে পড়লাম। দুজনেরই গায়ের গন্ধ না শুঁকলে যে ঘুম হয় না, সে কথা সেদিন আর কারো মনে পড়ল না। অফিসে ইজ্জত বলে একটা জিনিস ছিল, সেটা চলে গেল। সেই সঙ্গে গেল মঞ্জু। যদি মঞ্জু কাছে এসে বলতো, দেবুদা এর জন্যে আমিই দায়ী, আপনি আমাকে ক্ষমা করবেন, তাহলে আমি হয়তো বাঁচতাম। কিন্তু সেদিনের সেই দুর্ঘটনার পর থেকে মঞ্জু আমাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে হাল আমলের ছোকরা আর্টিস্ট নিরুপম জোয়ারদারের কাঁধে ঝুলে পড়ল। আমার সেকশনের ছেলে ছোকরারা আমাকে দেখে মুখ টিপে টিপে হাসত। শালা বিজয় ভট্টাচার্য তো একদিন বলেই বসলো, আর টাইপ করবে মিত্তির না, অধিকারী আর কিবোর্ডে আঙুল রাখতে দিচ্ছে না। হ্যাঁ, মনটা বড় খারাপ হয়ে যাচ্ছিল। ঘরে সুধার সঙ্গে গণ্ডগোল, বাইরেও শান্তি নেই, তার ওপর কাজের চাপে দম বেরিয়ে যাওয়ার জোগাড়। একদিন ছুটির পর সন্ধ্যের মুখে মঞ্জু আর নিরুপমকে কাঁধে কাঁধ মিলিয়ে বাসে উঠতে দেখে খেপে গেলাম। মনে হলো ওদের দুজনের একটাকে আজ নিঃশেষ করে দেব। কিন্তু কে জানতো
যমরাজ তাঁর যমদূতকে আমার পেছনেই লাগিয়ে রেখেছেন। আমি লাফিয়ে বাসে উঠতে গিয়েও উঠতে পারলাম না। পেছনের চাকা আমার মাথাটা স্লেটের মতো চেপটে দিয়ে বেরিয়ে গেল, আর আমি মরে ভূত হয়ে গেলাম। 3 দিন বাদে আমাদের অফিসের যামিনীদাকে দেখে সুধা ফুঁপিয়ে কেঁদে উঠল। যামিনী বাবু, ওর এ মাসের মাইনেটা আর আর পেনশন, গ্র্যাচুইটি এসব তো কিছুই হয়নি এখনো। হবে হবে, আপনাকে নমিনি করা আছে, ভাবনা কি? তবে বুঝতেই তো পারছেন একটু দেরি লাগবে। সুধা চোখ মুছতে মুছতে বলল, তাহলে আমার কি করে চলবে যামিনী বাবু? হ্যাঁ, সে কথাই ভাবছি। যামিনীদা ভাবনার মুখ করে বললেন, আচ্ছা, আপনি কি গ্র্যাজুয়েট? গ্র্যাজুয়েট হলে আপনার একটা হিলে হয়ে যাবে। কম্প্যাশনেট গ্রাউন্ডে আপনি একটা চাকরি পেয়ে যাবেন অফিসে। ঠোঁট উল্টোলো সুধা। গ্র্যাজুয়েট হলে কি ওই বাঁদরের গলায় মালা দিই যামিনী বাবু? আমার বাবা ওটা তাপ্পি মেরেছিলেন। আজ 5 বছর বাদে হেন সত্যি কথা শুনে আমি পরম পুলকিত হলাম। পেট টকবগিয়ে হাসি উঠল, কিন্তু হাসিটা যে ফোয়ারা হয়ে যাবে কে জানতো। যামিনীদা চমকে উঠলেন। কে কে হাসে? সুধা ঘাড় কাত করে শুনছিল, চোখ ঘুরিয়ে বলল, কে আবার হাসবে? ওই আপনাদের দেবু মিত্তির অপঘাতে মৃত্যু তো। বেঁচে থাকতে আমার হাড় মাস জ্বালিয়ে শান্তি হয়নি, এখন মরেও জ্বালাতে এসেছে। যামিনীদার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এলো। মুখের সামনে তুড়ি দিয়ে যামিনীদা বললেন, এবার তাহলে আমি আসি। আসুন, কিন্তু আমার পাওনা গন্ডা তাড়াতাড়ি দিতে ভুলবেন না, না হলে কিন্তু ভূতটাকে আপনার বাসায় পাঠিয়ে দেব। ওই হাসি শুনলেই চিনতে পারবেন। আমার কেমন যেন মজা লাগছিল। আমি আবার হেসে উঠলাম। যামিনীদা তড়াক করে লাফ মেরে দরজার বাইরে গিয়ে বুকে ক্রস এঁকে বললেন, রাম 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 রাম। বাছুরের শিং গজালে যেমন গাছে শিং ঘষে রক্তারক্তি করে, আমার নতুন শক্তি দেখে আমিও তেমনি অবাক। এতদিন তো কেঁচো হয়েছিলাম, ঘরে সুধার ভয় আর বাইরে 5 জনের। এখন আর কারো পরোয়া করি না। আমি ঘুলঘুলি থেকে লাফ মারলাম। কেউ আমাকে দেখতে পেল না। ঝড়ের বেগে ছুটে ঘরের জানালা দরজাগুলো সজোরে একটু দুলিয়ে দিলাম। ইচ্ছে হলো বাপের আমলের 80 মনের ওই খাটটাকে একটু নাড়াই। ইচ্ছেটা কাজে লাগাতেই খাটটা 4 পায়ে দাঁতাল হাতির মতো ঘুরে দেওয়ালের আলমারিতে গিয়ে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে ঝনঝন করে কিছু কাঁচের বাসন মেঝেতে পড়ে ভেঙে চৌচির। সুধা ছুটে এসে ঘরে ঢুকল, কেঁদে কেঁদে ফোলা চোখ মুখ, মাথায় রুক্ষ এলোমেলো চুল। কতদিন তেল মাখেনি সুধা। গায়ে খড়ি ফুটেছে, পরনের কোরা কাপড়টা খসখসে, বারবার খুলে পড়ে যাচ্ছিল। রাগে সুধার চোখ জ্বলছে। আঁচলের দিকটা গাছ কোমর করে বেঁধে নিয়ে সুধা চোখ মুখ ঘুরিয়ে বলল, দেখো, নিজের জ্বালায় মরে যাচ্ছি, এখন ন্যাকামি ভালো লাগে না। সারা জীবন তো অকাজ করে গেলে, এখনো তাই। লজ্জা করে না? যেখানকার জিনিস যেমন ছিল ঠিক তেমনি করে দাও, ভাগা কাজ ঝাড় দিয়ে কুড়িয়ে ফেলো। 19-20 হলেই তোমার বাঁদরামি একেবারে ঘুচিয়ে দেব। সুধার চোখ মুখ দেখে আমার বেশ ভয় হলো। বিশ্বাস কি, কালই হয়তো রাজমিস্ত্রি ডেকে ঘরের ঘুলঘুলি গেঁথে দেবে। আর বেশি খেপে গেলে কলিঙ্গ হরিসংকীর্তন সমিতির লোকজন ডেকে এনে এমন অষ্টপ্রহর নাম সংকীর্তন শুরু করে দেবে যে ওই খোল করতালের আওয়াজে আমাকে একেবারে দেশ ছাড়া হতে হবে। কিংবা ঘুঁটের আঁচ দিয়ে ধোঁয়া দিলে আমি কি আর থাকতে পারবো এখানে? সুতরাং লক্ষ্মী ছেলের মতো ঘরদোর সাফসাফাই করে যেমন খাট ছিল তেমন সাজিয়ে আবার ঘুলঘুলিতে উঠে পড়লাম। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। বেঁচে থাকতে সুধার সঙ্গে কোনোদিন এঁটে উঠতে পারিনি, মরেও পারলাম না। অবশ্য কোন স্বামী বা কোন স্ত্রীর কাছে জিততে পেরেছে? দুনিয়ায় আর যার কাছেই জারিজুরি খাটুক, বউয়ের কাছে কিছুতেই খাটে না। সেখানে আমরা সবাই ঢোঁড়া সাপ। দিনের বেলায় আমার কিছুই করার শক্তি থাকতো না। শরীরটা যেন কেমন ন্যাতা হয়ে আসতো, গা ব্যথা করত। রোদের আলো ফুটলেই আমি ঘুমিয়ে পড়তাম। ঘুম ভাঙত সন্ধেবেলা। সন্ধ্যের পর রাত যেই একটু ঘন হতো, তখন আমার ফুর্তি দেখে কে? তখন আমার গায়ে মস্ত হাতির বল। কি যে করব ভেবে পাই না। সাধে কি আর লোকে আমাদের ভূত বলে?
একদিন সুধা যখন খাটে শুয়ে শুয়ে জামা খুলে ঘামাচি মারত, তখন মনে হতো লাফ মেরে সুধার পাশে গিয়ে শুই। কিন্তু সুধার যা মেজাজ, ভয়ে এগোতে সাহস হতো না। অবশ্য মেজাজ তো হওয়ারই কথা। আমি তো পার্থিব জীবন থেকে অকালে বিদায় নিয়েছি। বেচারিকে সংসারের সব ভাবনা দায়িত্ব একলাই ভাবতে হচ্ছে। প্রথম প্রথম বেওয়ারিশ বিধবা দেখে সুধার মাসি পিসিরা এ বাড়িতে আস্তানা গাড়ার চেষ্টা করেছিল, কিন্তু সুধার কাছে খাপ খুলতে পারেনি। 3 দিনেই তাদের পত্রপাঠ বিদায় দিয়ে বলেছিল, আমার ভাবনা আমিই ভাববো। গোদের ওপর বিষ ফোড়ার মতো তোমরা যদি উড়ে এসে জুড়ে বসো, তাহলে তো আমাকে গলায় দড়ি দিতে হয়। কথাটা শুনে আমার ভালোই লেগেছিল। সুধা যদি গলায় দড়ি দেয়, তাহলে আমাকেও আর একলা থাকতে হয় না। এই ঘরে চুটিয়ে দুজনে রাজ্যপাঠ করতে পারি। পরে অবশ্য ভেবে দেখলাম ওটা কথার কথা। কে আর ইচ্ছে করে সাধের জীবন ছেড়ে ভূতের সঙ্গে ঘর করতে আসে? সুধাই যদি মরে যেত আর আমি বেঁচে থাকতাম, তাহলে আমি কি সুধার শোকে বৈরাগী হয়ে ঘুরে বেড়াতাম, নাকি মঞ্জুর মতো কাউকে জুটিয়ে এনে দেদার ফুর্তি লোটার চেষ্টা করতাম? উফ, শালা মানুষের লজিকই আলাদা। ভূতের ট্র্যাজেডি কে আর বুঝবে? একদিন দেখি সুধা আনমনা হয়ে জানালা খুলে আকাশের দিকে তাকিয়ে আছে। বাইরে ঘন মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার তো কেমন ভয় ভয় করছে। তেমন তোড়ে বৃষ্টি এলে এই ঘুলঘুলিতে ভিজে একসা হয়ে যাব। আমার আবার ছেলেবেলা থেকে সর্দি কাশির ধাত। ঠান্ডা লাগলে প্রায়ই জ্বর হতো। এখন যদি আবার জ্বর হয়, তাহলে দেখবে এটাকে। মাথায় হাত বুলিয়ে দেওয়ার কিংবা ভালো কথা বলার লোকও তো নেই। সুধাকে যদি বলি, সুধা কি শুনবে? আমি নিজের ভাবনা ভাবছি, সেই সময় অস্পষ্ট একটা ফোঁপানির শব্দ কানে এসে বাজল। আমি চমকে তাকিয়ে দেখি সুধা আমার ফটোর সামনে দাঁড়িয়ে ফোঁপাতে ফোঁপাতে বলছে, তুমি কি বেয়াক্কেলে মানুষ গো? মরার আর সময় পেলে না? দেখো দেখো বাইরে যে কেমন অঝরে বৃষ্টি ঝরছে। এমন দিনে তোমাকে পাশ বালিশ না করে কোনোদিন শুয়েছি? বলো, এই বয়সে একলা শুতে কার ভালো লাগে? আমার আমার ভয় করে না বুঝি? সেরকম যদি একটা বিকট বাজ পড়ে, তাহলে ভয় পেয়ে কাকে জড়িয়ে ধরবো বলো? সুধার কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আহা বেচারি, এই তো সবে 30 বছর বয়স। আমার পূজনীয় শ্বশুরমশাই তাপ্পি মেরে থাকলে 32। সামনে খাঁ খাঁ দুপুরের মতো যৌবন ধু করছে। এত বড় জীবন পড়ে রয়েছে, আর আমি কিনা স্বার্থপরের মতো একলা চলে এলাম। এখন সুধা কি করবে? সুধার দুঃখে আমার চোখে জল এসে যাচ্ছিল। আমি মনে মনে বললাম, ভয় নেই সুধা, তোমাকে একা থাকতে হবে না। আমি তোমার পাশে এসে শুচ্ছি। তুমি যত খুশি আমাকে পাশবালিশ করে জড়িও, আমি কিচ্ছুটি বলবো না। সারা রাত ধরে তুমি মনের সুখে ঘুমিও, আমি শুধু চেয়ে চেয়ে দেখব। সুধা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গড়িয়ে পড়ল। এলোমেলো গা, পরনের শাড়িটা আলগা করে বুকের ওপর ফেলা। আমার চোখ চকচক করে উঠল। দ্য ট্র্যাজেডি অফ বিং আ ভূত যে কি, আমি ঠিক সেদিনই বুঝতে পারলাম। তবু আমার মন মানল না। আমি মশারির ছোট ছোট ফুটোগুলোর মধ্যে দিয়ে সুধার পাশে গিয়ে গড়িয়ে পড়লাম। সুধা চোখ বুজেছিল। শীতল হাওয়ার স্পর্শ পেয়ে বলে উঠল, বাঁচলাম, শরীর জুড়লো। আনন্দে আমার হাসি পাচ্ছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আমার উপস্থিতি জানাতে চাই না। আর একটু সময় যাক, সুধার মন যখন একেবারে গলে আসবে, তখন আমি বলবো আমি এসেছি। সুধা ধীরে ধীরে পাশ ফিরল, পাশ বালিশ খুঁজছিল। আমি অমনি শুরুত করে সুধার বাঁ পায়ে বালিশের মতো ঠেক দিলাম। সুধার বোঝা চোখ খুলে গেল। আশ্চর্য হয়ে তাকাচ্ছে সুধা। বিছানায় পা পড়েনি, অথচ যেন বালিশে পা আছে এমন একটা ভাব। সুধা ধরফর করে উঠে বসল, তারপর খেপে গিয়ে বলল, ছি 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 ছি, মরে গিয়েও শান্তি হয়নি, এখনো এইসব লজ্জা করে না? বেহায়া কোথাকার। যাও না, যাও, তোমার সেই উটমুখো ছুটিটার কাছে যাও, সে তোমাকে কোলে নিয়ে একেবারে স্বর্গে নাচাবে। সুধার ঝাঁজ দেখে আমি গুটিয়ে এইটুকু হয়ে গেলাম। এই জন্য লোকের ভালো করতে নেই।
আরে যার জন্য চুরি করি সেই বলে চোর। সুধা রাগের গলায় বলল, তুমি ভালো কথার লোক নও। এবার তোমার একটা বিহিত করতেই হবে। ঠিক আছে, এবার যেদিন রেগে গিয়ে গয়ে পিণ্ডি দিয়ে আসবো সেদিন তোমার ভূতগিরি বেরিয়ে যাবে। হ্যাঁ, গয়ায় পিণ্ডি? দু চোখে আমার জল এসে গেল। আমার এই ভূত জন্ম যদি শেষ হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? কয়েকদিন আমি আনমনা হয়ে থাকলাম। ভূত বলে কি আর মান অভিমান নেই? খাবারেও তেমন রুচি নেই, মুখটাও কেমন যেন স্বাদহীন, কিছুই ভালো লাগে না। মনে হয় ধরাচুড়ো পড়ে সন্ন্যাসী হয়ে যায়। এ সংসারে যার স্ত্রী বিমুখ তার বেঁচে থাকায় লাভ কি? অবশ্য সুধা যদি আমার স্ত্রী হয়, মরে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক কি থাকে, নাকি ডিভোর্সের মতো কাটান ছাটান হয়ে যায়? 3-4 দিন এভাবে থাকতে থাকতে একদিন আমি ক্ষেপে গেলাম। আমার হাত পা কেমন যেন নিষ্পিস করছিল। হঠাৎ মনে হলো, কার জন্য আজ আমার এই অবস্থা? আমি যে বাসের তলায় চাপা পড়ে চ্যাপ্টা হয়ে গেলাম তার জন্য দায়ী কে? এই ভূতগ্রস্ত শরীর নিয়েও সুধার গালাগাল খেয়ে মরছি, আর আমার সেই অফিস ফেরতা সাধের মঞ্জু তার চোখে মুখে মেকআপ মেখে গালে টোল ফেলে হাসিতে গড়িয়ে পড়ে নিরুপমের সঙ্গে মজা করে বেড়াচ্ছে। এটা কিছুতেই সহ্য করা যায় না। এবার ওদের একটু টাইট দেওয়া দরকার। আমি মরবো আর ও বেঁচে থেকে সুখে স্বাচ্ছন্দ্যে হেসে খেলে বেড়াবে, এই হয় না, কিছুতেই হয় না। শরীরটাকে ঠিক করে নিতে আমি ঘুলঘুলির ভেতর কোষে ডন বৈঠক লাগালাম। হাতের পেশি ফোলালাম, পায়ের মাসল দেখলাম। ব্যায়াম করতে করতে যখন মনে হলো শরীরটা বেশ জুতের হয়েছে, তখন ঘুলঘুলি ছেড়ে আকাশে হাত পা মেলে দিলাম। একটা রাতচরা চামচিকে আমাকে দেখে ভয়ে চোঁ করে একটা আলো জ্বালা ঘরে ঢুকে পড়ল। দূরে কোথাও একটা প্যাঁচা ডাকছিল। কলকাতায় যে প্যাঁচা থাকতে পারে আমার তা ধারণা ছিল না। পরে মনে হলো, ফ্ল্যাট বাড়ির ছোট ছোট কোটরে থাকতে থাকতে এ শহরের 3 ভাগ মানুষই প্যাঁচা হয়ে গেছে। দিনের আলোয় তাদের পাত্তা পাওয়া যায় না। রাতে আলো কমলে তারা জোড়ায় জোড়ায় বেরিয়ে পড়ে। বাড়িতে রান্নাবান্না নেই, কিছু নেই, যে কোনো একটা দোকানে ঢুকে খেয়ে নেওয়া, আর রাত ঘন হয়ে নামলে বিছানায় গড়িয়ে পড়া। কার্জন পার্ক ছাড়িয়ে ময়দান মার্কেটে এসে পড়লাম আমি। এখান থেকে মঞ্জু অন্তত খান 36 শাড়ি কিনেছে আমার পয়সায়। সিনেমা হাউসগুলোও পেরিয়ে গেলাম। এইসব হাউসে কি কম সিনেমা দেখেছি আমরা? মঞ্জুর আবার বেশিরভাগ প্রাপ্তবয়স্ক আর ভায়োলেন্সের ছবি পছন্দ ছিল। একটা ছবি দেখতে দেখতে মঞ্জু যখন ভয়ে আঁতকে উঠে আমাকে জড়িয়ে ধরত, কিংবা আমার হাত কোলের ওপর টেনে নিয়ে খেলা করত, তখন সুধাকে কেমন যেন ফ্যাকাশে বিবর্ণ মাটির পুতুল মনে হতো। মনে হতো মঞ্জুই আমার জীবন আর সুধা মরণ। কিন্তু শেষকালে ব্যাপারটা পুরো উল্টোই হয়ে গেল। আমাকে মরতে হলো মঞ্জুর জন্য, আর সুধা চেষ্টা করেও আমাকে বাঁচাতে পারল না। আমি উঠতে উঠতে মঞ্জুর অ্যাপার্টমেন্ট হাউসে চলে এলাম। 77 নম্বর ঘরের দরজা যথারীতি বন্ধ। ঘরে নীল রঙের একটা আলো দেখা যাচ্ছে। আমি কিহোল দিয়ে তাকিয়ে দেখলাম ঘরে 2 জন মানুষ। সামনে সেন্টার টেবিলে তরল পানীয়। আহ, এই পানীয়তে অনেক দিন চুমুক দেওয়া হয়নি। গ্লাস দেখেই আমার জিভে জল এসে যাচ্ছিল। আমি একটা হাই জাম্প দিয়ে ওপরে উঠে গেলাম। ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নিজেকে গলিয়ে হাজির হলাম মঞ্জুর অ্যাপার্টমেন্টের ভেতরে। আরে, এ তো নিরুপম নয়, এ তো অজয় দাশগুপ্ত। এরই মধ্যে আর একবার পার্টনার পাল্টেছে মঞ্জু। আমি মনে মনে বললাম, তোমার হবে মঞ্জু, দাঁড়াও। তুমি যেরকম শাড়ি পাল্টানোর মতো পুরুষ পাল্টাচ্ছ, তাতে একদিন তুমি কুইন ক্লিওপ্যাট্রা হয়ে যাবে। অজয় দাশগুপ্ত মঞ্জুর কোলে মাথা দিয়ে শুয়েছিল। ওর কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়িতে মদের সুবাস। হাত দুটো ঘুরিয়ে মঞ্জুর পিঠে রাখা। কি একটা কথা বলতে বলতে অজয় হাতের চাপে মঞ্জুর পিঠ বেঁকিয়ে মঞ্জুকে নিজের মুখের ওপর টেনে আনছিল। আমার খুব হাসি পেল। মনে পড়ল একদিন আমাকে খুব আওয়াজ দিয়েছিল, আজ আওয়াজ দেওয়াচ্ছি। আমি অজয়ের আঙুলের ফাঁকে মাছির মতো গলে গিয়ে মঞ্জুর পিঠে মোক্ষম একটা চিমটি কাটলাম। মঞ্জু চমকে লাফিয়ে উঠে বসলো। কি ইডিয়েটের মতো কাজ করছো? পিঠে চিমটি কাটলে কেন? অজয় পড়ে যেতে যেতে টাল সামলে অবাক হয়ে বলল, আমি? মঞ্জুর পিঠ জ্বালা করছিল।
জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে। হাজার হোক ভূতের চিমটি তো, হবে নাই বা কেন? তুমি নয়তো আবার কে? ঘরে কি অন্য কেউ আছে? অজয় নিজের নখ দেখল, একেবারে ম্যানিকিওর করা নখ, চিমটি কাটার ধার তাতে নেই। হাত মেলে দিয়ে মঞ্জুকে দেখিয়ে বলল, তুমি বলো, এই নখে চিমটি কাটা যায়? মঞ্জুর রাগে ফুঁসছিল। শাড়ির আঁচলটা কাঁধের ওপর ফিরিয়ে দিয়ে বলল, আমি কিচ্ছু দেখতে চাই না। তুমি মাতাল হয়ে গেছো। গেট আউট, আই সে গেট আউট। ইয়ার কি, আজ তুমি আমার 3খানা শয়ের পাত্তি খসিয়েছ। গেলেই হলো। এই বলে অজয় মদের গ্লাসের দিকে হাত বাড়ালো। আমি গ্লাসটাকে ইঞ্চি আষ্টেক ওপরে তুলে দিলাম। অজয়ের চোখ বড় বড় হয়ে গেল। এ বাবা, গ্লাসটা যে শূন্য বিহারী, বাতাসে ভাসছে। হ্যাঁ, মঞ্জুও ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মেকআপ করা চোখের পাতা পড়ছে না। আমি গ্লাসটা আরও তুলে এনে মঞ্জুর মাথায় ঢেলে দিলাম। তারপর বোতল তুলে চোঁ করে এক নিমেষে বাকি মালটুকু খেয়ে নিয়ে খিক খিক করে খনা গলায় হেসে উঠলাম। মঞ্জু আর অজয় দুজনেই একসঙ্গে ভূত ভূত করতে করতে মাটিতে জড়াজড়ি করে গড়াগড়ি খেতে লাগলো। সে দৃশ্য দেখে হাসিতে আমার পেট ফেটে যাচ্ছিল। আমিও হাসতে হাসতে সোজা ভেন্টিলেটরে গিয়ে ঘাঁটি গাড়লাম। নেশার খোঁয়ারি কাটতে পাক্কা 2 দিন। এই 2 দিন আমি কোনো রকমে মঞ্জুর ভেন্টিলেটরে গা ঢাকা দিয়েছিলাম। অচেনা বিছানায় শুলে যেমন ভালো ঘুম হয় না, এও খানিকটা তেমনই। কিন্তু কি করব, উপায়ও নেই। পুরো নেশা না কাটলে যাই কি করে? শেষে যদি পড়ে আবার হাত পা ভাঙি, তাহলে তো ভূতের চেহারাও পাল্টে যাবে। সেই যে ভোরবেলা মঞ্জু ফ্ল্যাট ছেড়ে বেরিয়েছে, আর ঢোকেনি। ঢুকবে বলেও মনে হয় না। আর কিছু না হোক, প্রাণের ভয় তো সকলেরই আছে। কে আর ইচ্ছে করে ভূতের হাতে প্রাণ দিতে চায়? 3 দিনের দিন আমি আবার আমার ঘুলঘুলিতে ফিরে এলাম। দেখি এই 2 দিনেই আমার ঘরের চেহারা পাল্টে গেছে। জানালায় নতুন পর্দা হয়েছে, বিছানায় কটকি চাদর পাতা, বালিশে বালিশে নতুন ঝালর দেওয়া কাভার পরিয়েছে সুধা। ঘরে ঝুল নেই, মাকড়সা নেই, এমনকি সেই লেজ কাটা টিকটিকিটাও নেই। আমার ফটোতে একটা ফুলের মালা ঝুলছে, পঞ্চমুখী ধূপদানিতে ধূপ। ব্যাপার কি হলো কি আজ? আজ আমার এত খাতির? তাহলে কি পেনশন আর গ্র্যাচুইটির টাকাটা সুধা পেয়ে গেছে? এতদিনে পাওয়াই উচিত। 6 মাস হতে চলল। তাই হবে হয়তো। আমি নিচে নেমে এলাম। আমার ফটোর মালাটা দুলিয়ে দিয়ে বললাম, কে দেবমিত্তির, কেমন লাগছে? আজ যে ভারী বর বেশ। বাহ, বেশ আছো। হ্যাঁ, জ্যান্ত থাকতে শালা কোনোদিন তোমার কপালে ফুলের মালা জুটল না, চিরকাল গালাগাল হজম করলে, আর আজ মোড়ে চেহারাখানা বেশ চকচক করছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে আনন্দে বেঁচে থাকো। আমি শালা মোড়ে ভূত হয়েছি, আমি এখন খাবি খাই আর কি। এমন সময় ঘরে তালা খোলার আওয়াজ। আমি তড়াক করে লাফিয়ে আমার ঘুলঘুলিতে উঠে এলাম। ঘরে সুধা ঢুকল। সঙ্গে একজন লম্বা স্বাস্থ্যবান পুরুষ, 6 ফুটের ওপর লম্বা, মাথায় মিলিটারি ছাঁট ছাঁটা, হাতের পেশিগুলো গা চাপা জামা ফুঁড়ে ফুলে ফুলে উঠেছে। পায়ে নতুন কেনা শু মশমশ করছিল। কোমরের বেল্টে চকচকে একটা রিভলভার। আমি তাজ্জব হয়ে তাকিয়েছিলাম। এ কে রে বাবা? এ মালটাকে তো কোনোদিন দেখিনি। সুধা হাসতে হাসতে বলল, উফ, আর পারি না রজতদা। সারা ট্যাক্সিতে তুমি এমন হাসিয়ে মেরেছো যে এখন আমার পেট ব্যথা করে হাসি পাচ্ছে। হাসাবো না? তোর জীবনে যেন কোনো সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। আরে মানুষ তো মরবেই। তোর বর মরেছে বলে তুই যেমন ভেঙে পড়েছিস, এমন আমি কাউকে দেখিনি। ঘরদরের কি ছিঁড়ি করে রেখেছিলি বল? এই 2 দিনে তবু একটু মানুষের মতো দেখাচ্ছে। বুঝলি, তোকে আমি এখানে রাখবো না, আমার সঙ্গে দেরাদুন নিয়ে যাব। সুধা আঙুলে শাড়ির খুঁট জড়াতে জড়াতে বলল, যা, তাই কি হয় নাকি? তুমি যে কি বলো। আমি ঠিকই বলছি। তোর মামাতো ভাই সনত,
যেদিন তোর কথা আমাকে বলেছে সেদিন থেকে আমার মন বলছে তোর একটা কিছু হিল্লে করা দরকার। এরকম একটা ভূতের জীবনে কি মানুষ বাঁচতে পারে? হাতে তো ওই কটা মাত্র টাকা, সেগুলো যখন ফুরিয়ে যাবে তখন কি করবি? আরে জীবন অনেক বড়, আর তোর কি এমন বয়স বল? আমি তোর বিয়ে দেবই, আর যদি দিতে না পারি তাহলে আমিই বিয়ে করব। আমি তো কনফার্ম ব্যাচেলার। একজন আইবুড়োকে মালা দিতে নিশ্চয়ই তোর আপত্তি হবে না? আরে এই বেটা যে শোলের সেই আমজাদ, হাসি তো না যেন জয় ঢাক, বুকে ঘুষি মারছে। মনে মনে বললাম, বাহ, বেশ ব্যবস্থা। সুধার দুঃখে বুক ফেটে যাচ্ছে একেবারে। তা তুমি কে বাবা? বেঁচে থাকতে তো তোমাকে কোনোদিন দেখিনি, আইডেন্টিটিও জানি না। একবার ভালো করে ঝুল ঝাড়ো তো দেখি, তোমাকে একটু পরখ করে নিই। সুধা রজতের কথা শুনে কী সব যেন ভাবছিল, তারপর বলল, আমি আর একটু ভাবি। মানে একেবারে এত বড় একটা লাফ মারবো? নিশ্চয়ই ভাববি, 100 বার ভাববি। ভাবনা চিন্তা না করে ভূতে কাজ করে, মানুষ করে না। মানুষের কাজ হলো যাহা করিবে তাহা ভাবিয়া করিও। ভূতের উল্লেখে সুধার বোধহয় আমার কথা মনে পড়ল। আমার ফটোর দিকে তাকিয়ে সুধা বলল, রজতদা, তুমি ভূতে বিশ্বাস করো? রজত আবার সেই হাড় জ্বালানো হাসি হেসে বলল, ভূত? ভূত তো মনে। ভূতে বিশ্বাস করতে হলে তো রজতদাকে আর বাঁচতে হতো না। কত মিলিটারি অ্যাকশন করেছি, কত মানুষ মেরেছি। তারা যদি সব ভূত হয়ে তেড়ে ফুঁড়ে আসতো তাহলে কি আর বাঁচতাম? কবেই অক্কা পেতাম। সুধা দু চোখ বড় বড় করে বলল, তুমি ভূতে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভূত দেখাতে পারি। আমার হাতেই একটা পোষা ভূত আছে, তাকে আমি যা বলি সে তাই করে। দেখবে? ডাকবো? রজত ইজি চেয়ারে নিজেকে আরো ছড়িয়ে দিল, তারপর বলল, শেকল টিকল বেঁধে রেখেছিস তো নাকি? না আবার বাঁদরের মতো খাবলে কামড়ে দেবে? যা ডাক, দেখি একবার তোর ভূত বাবুকে। রাগে আমার গা রিরি করছিল। আমি ভাবছিলাম এবার বেটাকে একটা উচিত শিক্ষা দিই। বিশেষ কিছু করতে হবে না, শুধু টাইটা ধরে যদি দুদিকে সমান টান দিই তাহলে এক্ষুনি আধাত জীব বেরিয়ে পড়বে। কিন্তু তারপর মনে হলো সুধার ভাবগতিকও ঠিক সুবিধের নয়। এখন কোন দিকে ঢলবে ঠিক করতে পারেনি সুধা। ঠিক এই সময় সুধার কথা মতো রজতের সামনে বের হয়ে নিজের স্বরূপ প্রকাশ করলে ফল ভালো না হয়ে মন্দও হতে পারে। তাছাড়া আমার কি আর মান অভিমান নেই? মাত্র কদিন আগেই তো ভালো করতে গিয়ে কি নাজেহালি না হয়েছি। সুধা গয়ায় পিণ্ডি দিয়ে আসবে বলেছে। কি দরকার আমার 7-5 ঝামেলায় থাকার? আমি ভূত ভূতের মতো থাকবো, তুমি মানুষ মানুষের মতো থাকো। ভূতে মানুষে তো আর পীড়িত হয় না। এই শুনছো, তুমি একবার আসবে? আমি অতি কষ্টে মুখ গোঁজ করে বসে রইলাম। সুধা আদুরে গলায় ডাকলো, আসো না একবার। আচ্ছা, আসতে ইচ্ছে না হয় আমাদের সোফাটাকে একটু টেনে সরিয়ে দাও, তাহলেই বুঝবো তুমি এসেছো। সুধার এই আদুরে আদুরে কথা বায়না আমার মনে সুরসুরি দিচ্ছিল, কিন্তু আমি শক্ত হয়ে ঘাড় গুঁজে ঘুলঘুলি কামড়ে পড়ে রইলাম। আজ 5 বছর বাদে সুধার মুখে এত ভালো ভালো কথা শুনছি। এত সহজে কি ভবি ভোলে? বেঁচে থাকতে ভালো কথা বললে আজ তো আর এই ঘুলঘুলিতে থাকতে হতো না দেবমিত্তিরকে। সুধার রজতদা একটু দেখল, তারপর আবার সেই হাড় কাঁপানো হাসি হেসে উঠল। মিলিটারি ম্যানকে ভূত কেন, ভগবানেও ভয় করে। তোর ভূত এসেছে, আবার ভয় পালিয়েওছে। আয় কাছে আয়। রজতের লম্বা হাতটা সুধার কাঁধে এসে পড়ল। আমি সভয়ে চোখ বুঝলাম। আমার আর তাকানো উচিত নয়। সতীত্ব রক্ষা স্ত্রী লোকের ধর্ম, ভূতের কম্য নয়। দিন 3 বাদে সুধা একেবারে সেজে গুজে নতুন বউ হয়ে এলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। কে বলবে মাত্র 6 মাস আগে সুধার স্বামী মারা গেছে। চাইনিজ চুল বাঁধার দোকান থেকে চূড়ো করে চুল বেঁধেছে সুধা। গায়ে টকটকে লাল বেনারসি, মুখটা কেমন যেন চকচক করছিল। মঞ্জুর মতো চোখে ঠোঁটে গালে মেকআপ করেছে। সুধার শরীরটাও প্যাক আপ করা, যৌবন একেবারে ফেটে পড়ছিল। বেড়ে লাগছে সুধাকে, এমনটি তো আমি কোনোদিনও দেখিনি। এ যে দেখছি মঞ্জুর 2nd এডিশন। রজত এক রাশ ফুল নিয়ে ঘরে ঢুকল।
আজ আদ্যির পাঞ্জাবি পরেছে রজত, কোঁচানো ধুতিটা পায়ে লেপ্টে রয়েছে। ফুলগুলো সুধার হাতে দিতে দিতে রজত বলল, এগুলো দিয়ে বিছানাটা সাজিয়ে নাও তুমি, আজ আমাদের ফুলসজ্জা। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, ওটাকে ওখানে কেন টাঙিয়ে রেখেছো সুধা? সুধা চোখ তুলল। কোনটা? ওই যে তোমার এক্স হাজব্যান্ডের ছবি। কোথায় রাখবো তবে? জাহান নামে। আমার ছবিটা টান মেরে খুলে রজত বাঁ পা দিয়ে টেবিলের তলায় ঢুকিয়ে দিল। তোমার আমার মাঝখানে ভূতপূর্ব কোনো ব্যাপার থাকবে না সুধা। এখন থেকে তুমি আমার, আমি তোমার। দেবমিত্তির বলে কেউ কোনোদিন ছিল না, থাকতে পারে না, থাকবে না। দ্যাটস অল। আই শাবাশ, কি আওয়াজ! এই দেবমিত্তিরও মুগ্ধ হয়ে গেল মাইরি। লোকটার এলে মাছে মানতে হবে। কি কমান্ডিং টোন! তুই তুই করে বলা কথাগুলো কি সুন্দর তুমিতে পাল্টে নিয়েছে। আমি আর থাকতে না পেরে গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। ব্যাপারটা বুঝতে যতটুকু সময়, তারপর অ্যাকশনে নামতে হবে। বাইরে কড়া নাড়ার শব্দ হলো। হোটেল থেকে খাবার এসেছে। খাবারের ডেলিভারি নিয়ে রজত দরজা বন্ধ করল। তারপর টেবিলে সাজাতে সাজাতে বলল, তোমার হলো? আই এম হাংরি। আরে না, কত রকমের খাবার আনিয়েছে রজত। চিকেন বিরিয়ানি, ফিশ ফ্রাই, পুডিং। ফিশ ফ্রাই আমার বড় প্রিয় খাদ্য ছিল। একবার ব্রজেন্দার মেয়ের বিয়েতে 21খানা ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম বলে সুধা আমাকে আদর করে বলেছিল, খুদে রাক্ষস একটা। আহা, সেই দিন কি আর আছে? ফুল সাজিয়ে ঝকমকে চোখে সুধা এসে টেবিলে বসল। রজত পকেট থেকে চ্যাপটা একটা বোতল বের করে দুটো গ্লাস টেনে নিল। তারপর এক পেগ মাল ঢেলে নিট মেরে দিল আর আধ পেগ আন্দাজ লাইম মিশিয়ে সুধার দিকে এগিয়ে দিল। মালের গন্ধ নাকে আসতেই আমার জিভটা কেমন যেন করতে লাগলো। বেশ পরিমাণ মতো চালাচ্ছে দেখছি। না, ওদিকে আজ আর নজর দেওয়ার সময় নেই। মাল খেলে আমি অল্পেতেই বেহুশ হয়ে যাই। শালা আমার ছবিতে যে লাথি মেরেছে সেটা এখনও আমার পাঁজরায় বাজছে। এর শাস্তি দিতেই হবে। একবার ভাবলাম এবার রণাঙ্গনে নেমেই যাই। তারপর নিজেকে আটকে বললাম, কন্ট্রোল দেবমিত্তির, কন্ট্রোল। আর একটু দেখা যাক। সুধা গ্লাসটা হাতে নিয়ে বলল, মদ। রজত সুধার কাঁধে বাঁ হাতটা রেখে বলল, ইয়েস মাই সুইট হার্ট, আজ আমরা সেলিব্রেট করব। এতদিনে মনে হচ্ছে আজ আমি একটা কাজের মতন কাজ করেছি, আ রিয়েল পিস অফ গুড ওয়ার্ক। সুধা গ্লাসটা নাড়াতে নাড়াতে বলল, মদ যে খাই না রজতদা। খাও না, খাবে, আজকের জন্য অন্তত খাবে। লেটস হ্যাভ ফান। মদ নয়, বলো ওয়াইন। ওয়াইন অ্যান্ড ওয়াইফ গোজ টুগেদার। নেশা না হলে কি প্রেম জমে? সুধা নাক টিপে এক চুমুক দিয়ে বলল, আচ্ছা, তোমার এই ব্যাপারগুলো আর কিছুদিন পিছিয়ে দিলে হতো না? মানে অন্তত রেজিস্ট্রিটা হয়ে গেলে। ছি ছি, বিয়ের আগে ফুলসজ্জা, আমার ভাবতেই গা কেমন করছে। কি বলছো তুমি সুধা? মা কালীকে সাক্ষী রেখে বিয়ে কি বিয়ে নয়? দেখো, পুরুত ডাকিয়ে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছি। ইটস এ রিয়েল ম্যারেজ। ও তো 7 শিকের পুরুত, তাও ব্রাহ্মণ কিনা কে জানে। রজত আর এক পেগ ঢালল। ওসব নিয়ে মন খারাপ করতে নেই। আমার হাতে বেশি সময় নেই, অনেক কাজ। নোটিশ দেওয়া আছে, যখন ডাক আসবে তখন সাক্ষী সাবুত নিয়ে সই করে এলেই চলবে। ব্যাংকে খবর দিয়েছি, কালই আমার অ্যাকাউন্টটা তোমার সঙ্গে জয়েন করিয়ে নেব। ইন্স্যুরেন্স পলিসিতে তোমাকে নমিনি করতে হবে। ব্যাংকে তোমার কত টাকা আছে? তাও 1,02,000 হবে। ইন্স্যুরেন্সটা 1,00,000 টাকার। সুধা যেন খানিকটা আশ্বস্ত হলো। এক চামচ বিরিয়ানি তুলে মুখে দিল। রজত সুধার দিকে তাকিয়ে বলল, এখানে আর বেশি দিন থাকা সম্ভব নয়, আমাকে দেরাদুন যেতেই হবে। যাওয়ার আগে তোমার বাড়িটা বেচে দিয়ে যাব। এই বাড়ির টাকা তোমার সামান্য যা কিছু আছে তুমি জয়েন্ট অ্যাকাউন্টে রাখতে পারো। সুধার মুখের দিকে মিনিট খানেক তাকিয়ে দেখে রজত বলল, ইচ্ছে হলে নিজে আর একটা অ্যাকাউন্টও করতে পারো। আচ্ছা, এতক্ষণে ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। সুধার মামাতো ভাই সনদ ফনদ সব বাজে কথা। কোনো এক জায়গা থেকে খবরটা জোগাড় করে এই রজত নামক মালটি এখানে এসে উদয় হয়েছে। আসলে ও একটা কনম্যান, লোককে টুপি পরিয়ে কাজ হাসিল করে। ও সুধার সর্বনাশ করে ছাড়বে। সুধার দিকে তাকিয়ে আমার কেমন যেন মায়া হচ্ছিল। আহা বেচারি,
বিয়ে করার কত শখ, ভূতের বউ হয়ে কার আর বাঁচতে স্বাদ হয়। এই সময় আমি খিক খিক করে হেসে উঠলাম। রজত ঘাড় ঘুরিয়ে বলল, কে কে হাসে? সুধার মুখে যেন রক্ত ফিরে এলো। সে বলল, আমার স্বামী। রজত দাঁতে দাঁত পিষল। তোমার স্বামী আমি? আমি এক লাফ দিয়ে নিচে নেমে এলাম। তারপর বললাম, ইয়ার্কি মারার জায়গা পাওনি চাঁদু? স্বামী বদল হলেই হলো। রিয়েল বিয়ে হলে না হয় একটা কথা ছিল, নারায়ণ সাক্ষী কি ম্যারেজ ব্যুরোর খাতায় সই দিলে আমার কোনো কিচ্ছু বলার ছিল না। শালা বিয়ের মামদোবাজি দেখিয়ে তুমি আমার বাড়ি টাকা করে বউ হাতাতে চাও? হ্যাঁ? আমার কথা শেষ হতেই এক হাতে রজত সুধাকে জাপটে ধরল, অন্য হাতে পিস্তল বাগিয়ে বলল, আমি মিলিটারি ম্যান, তোর মতো একটা পেঁচো ভূতকে উড়িয়ে দিতে আমার 1 মিনিটও লাগবে না। সুধা তখন ভয়ে থরথর করে কাঁপছিল। আমি বললাম, শালা 7 পুরুষে তোর কেউ মিলিটারিতে ঢোকেই নি। তুই একটা খিদিরপুরের ইম্পোর্টেড মাল স্মাগলড হয়ে এসছিস, আবার বলে নাকি মিলিটারি ম্যান। চুকার, বাঁচাও! সঙ্গে সঙ্গে আমি রজতের কাছাটা খুলে দিলাম। কাপড় সামলাতে গিয়ে রজত হাত সরাতেই সুধা ছিটকে গিয়ে বিছানায় পড়ল। রজত বিছানায় ঝাঁপ দিয়ে চেঁচিয়ে উঠল, আমার মুখের গ্রাস কেউ ছিনিয়ে নিতে পারেনি, তোর ভূতের মতো বটটাও পারবে না। সুধা আবার চেঁচিয়ে উঠল। আমি তীরের মতো গিয়ে রজতের নাকে কামড়ে দিলাম। রজত যন্ত্রণায় চিৎকার করে উঠল। চিৎকার করে উঠে দাঁড়াতেই সুধা দরজার দিকে ছুটে গেল। রজত অন্ধ রাগে গুলি চালালো। গুলির শব্দে আমি কেমন যেন নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমার মাথা চিঁড়ে চ্যাপটা করে দেওয়ার সময় বিশাল বাসটাও এইরকম একটা দুম করে শব্দ করেছিল। ভয়ে এক লাফে আমার ঘুলঘুলিতে ঢুকে দেখি লাল রঙের বেনারসিতে সুধা আগেই এসে বসে আছে ঘুলঘুলিতে। পা দোলাতে দোলাতে সুধা বলল, তুমি বড় চালাক না? ভেবেছিলে আমাকে একলা ফেলে তোমার ওই মঞ্জুবালার সঙ্গে মজা করবে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। এবার তোমার নাকে নল ছেঁচে দেব। তুমিও কম যাও না। তা তোমার ওই রজত শুভ্রটি গেল কোথায়? ফুলসজ্জা টজ্জা হবে না নাকি? হে শ্রোতাগণ, তারপর আমি আর বলতে পারছি না। আমার কেমন যেন লজ্জা করছে। আমাদের 2 ভূত ভূতিনীর নিরাবরণ বায়বীয় শরীর ক্রমশ সংলগ্ন হতে হতে একেবারে এক হয়ে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন শিশির লাহিড়ির কাহিনী ফুলসজ্জা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. সুধার চরিত্রে রীতি, মঞ্জুর ভূমিকায় মৌ, যামিনী এবং অজয়ের চরিত্রে দীপক, রজতের চরিত্রে কুন্তল, গল্প পাঠে এবং দেবমিত্তিরের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।